দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা এরই মধ্যে জানেন যে ঐক্যমত্য কমিশনে বিভিন্ন দলের সঙ্গে ঐক্যমত্য করার একরকম চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন সংস্কার ইস্যুতে, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা মতানৈক্য দেখছি, মতবিরোধ দেখছি, এবং যেগুলো খুবই মৌলিক বিষয়। আসলে মতৈক্য কতটা পৌঁছানো সম্ভব সে বিষয় নিয়ে মূলত আলোচনা করতে চাই। চ্যালেঞ্জ কোথায়, মতৈক্য না হলেই বা কী হবে, কীভাবে আসলে জাতীয় সনদ জুলাই সনদ ঘোষিত হবে সে বিষয় নিয়ে মূলত আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ অতিথি, পরিচয় করে দিতে সঙ্গে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে পাবো অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম খান, মিতিল, রাষ্ট্র ও সমাজবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমরা আপাতত শুরু করতে চাই অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনাকে দিই। স্যার, শেষ মুহূর্তে যে বাস্তবতা দেখছেন সংস্কারের, সেই জায়গাটাই বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। পরিণতি কি হবে আসলে এটির? কারণ একরকম অনড় অবস্থা আমরা দেখছি। বিএনপির জায়গা থেকে শুরুর দিক থেকে অনেক বিষয় বিএনপি বলেছে যে তারা অনেকটা ছাড় দিয়েছেও, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটিতে জামাত ওয়ান কাইন্ড অফ অনর, এনসিপিও তাই। বিএনপি সে জায়গায় গ্যাপ দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে। পরিণতি আসলে কি দেখছেন সামনের পথটা সংস্কারের? ধন্যবাদ প্লাবন আপনাকে, এবং আজকের এই গণতন্ত্র অনুষ্ঠান যারা দর্শকরা দেখছেন তাদের শুভেচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যতগুলো আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে বলে এই দেশের মানুষ মনে করে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম, এবং এর সাথে একটা ফ্যাসিস্টদের বিচার, এবং সর্বোপরি আমাদের জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন এবং বিচার কার্যক্রমের সাথেও আমাদের কিছু সংস্কার সহ কতগুলো প্রশ্ন জড়িত, এবং এই কারণেই আমরা দেখি যে বিগত সরকারের সময়ে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সহ রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে যে ভঙ্গুর অবস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে সামনে রেখে এগুলো সংস্কারের জন্যই 6টা কমিশন গঠিত হয়েছিল। পরবর্তীতে আরও 5টি কমিশন গঠিত হয়েছে, তবে 6টাই আমরা যে মুখ্য এই সংস্কারের জন্য কমিশন, এবং এই কমিশনগুলো তাদের স্ব রিপোর্ট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সাথে, অর্থাৎ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা চূড়ান্ত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, এবং এই ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে। স্যার, এখন যে অবস্থা দেখছেন, ধরেন বিষয়টা হচ্ছে যে শুরু থেকে এ পর্যন্ত যেটা আমরা দেখছিলাম যে একরকম বড় অগ্রগতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছে যে জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং সেখানে সব দল স্বাক্ষর করবে, এবং সেই জায়গাটা আমরা দেখছি যে এনসিপি এবং জামাত ওয়ান কাইন্ড অফ বেশিরভাগ জায়গায় যে বিরোধ দেখা যাচ্ছে, সেই জায়গাটাই এনসিপি এবং জামাত এক পক্ষ, বিএনপিকে আমরা এক পক্ষ দেখছি। এবং আসলে সব মিলিয়ে সম্ভব বলে মনে হয় ঐক্যমত্যে পৌঁছানো? আচ্ছা, তো এখন এই ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় তাদের বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে। ঈদের আগে তাদের প্রথম দফা আলোচনা হয়েছিল, এবং দ্বিতীয় দফা আলোচনা ঈদের পরে শুরু হয়েছে, এবং এই আলোচনার মধ্যেও আমরা কিছু নাটকীয়তা লক্ষ্য করেছি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার বৈঠক, এবং এই বৈঠকের পর সরকারের এবং বিএনপির একটা যৌথ ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে জামাতে ইসলামের যে প্রতিক্রিয়া তারা বিবৃতির মধ্য দিয়ে প্রকাশ করেছিল, এবং একটা পর্যায়ে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকও তারা বয়কট করেছিল প্রতিবাদী। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেটার একটা অবসান হয়েছে, তারা আবারও আলোচনার টেবিলে এসেছেন এবং আলোচনা চলছে। আপনি যেমনটা বলেছিলেন যে কতগুলো মৌলিক প্রশ্নে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বিশেষ করে আমরা বলি যে সংবিধানের 70 অনুচ্ছেদ, মানে সংসদ এবং প্রধানমন্ত্রী এবং অন্য ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য, এইগুলোর থেকেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসাবে মানে পরপর 2বারের বেশি থাকা যাবে কিনা, মানে রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবে কিনা, সেইগুলোর ব্যাপারেও কিন্তু একটা মতবিরোধ সেখানে আছে।
এখন যে প্রশ্নটি এখানে দাঁড়ানো হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক ব্যক্তি যদি একাধিকবার বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী নিযুক্ত হন সেই ক্ষেত্রে একটা স্বৈরাচারী ব্যবস্থা মানে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকতে পারে। এবং বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে তারা মনে করেন যে পরপর দুইবার প্রধানমন্ত্রী, কিন্তু পরবর্তীতে একটা গ্যাপ দিয়ে বা একটা পজ দিয়ে আবার নতুন করে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এইটাই। আর অন্যদিকে এনসিপি, আপনি যেটা বলছেন, এনসিপি এবং জামাত এবং আরো অন্য অনেক দলই মনে করছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার মানে বিষয়টি থাকবে না। এখন যেটি রাজনৈতিক বাস্তবতায় আমরা যেটি মনে করি যে বর্তমানে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর যে নিরঙ্কুশ ক্ষমতা, আমাদের সাংবিধানিক ক্ষমতা তার আছে, সেই সাংবিধানিক ক্ষমতার মধ্য দিয়ে যদি কেউ একবারও প্রধানমন্ত্রী হয় তারও কিন্তু স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা আছে। কেননা এই মানে সংবিধানের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতাটি যদি তিনি সৎভাবে মানে ব্যবহার না করেন তাহলে কিন্তু স্বল্প মেয়াদেও একজনের স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি এই ক্ষমতাটিকে সীমায়িত করা যায় এবং সংবিধানে সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্য দিয়ে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, প্রধানমন্ত্রী এবং সংসদের মধ্যে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার একটা যদি ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, তাহলে দুইবার প্রধানমন্ত্রী হলেও এবং তিনি তার যদি সদিচ্ছা থাকে তাহলে তিনি কিন্তু স্বৈরাচারী নাও হতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে দুইবার প্রধানমন্ত্রীর পদটি সীমায়িত করলেই মানে স্বৈরাচার বা স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ করা যাবে এরকম না। তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেখানে হলো প্রধানমন্ত্রীর ক্ষমতার যে নিরঙ্কুশ, আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের যে অবস্থা সেটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই প্রধানমন্ত্রীর এত নিরঙ্কুশ ক্ষমতা কোথাও নেই। ক্ষমতার জায়গাটা নিয়ে তো আমরা মনে করি যে সংসদীয় ব্যবস্থাকে অর্থবহ করার জন্য দুইবারের বেশি যদি গ্যাপ দিয়ে আরেকবার করা যায় সেটাও হইতে পারে। আর যদি অধিকাংশ দলগুলো বা শেষ পর্যন্ত বিএনপিও একটা ঐক্যমত্যে আসে তার ওয়েল এন্ড গুড। কিন্তু আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি একমত হয় এবং সেই ক্ষেত্রে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা সমঝোতার উপনীত না হতে পারে তাহলে কিন্তু এটা একটা রাজনৈতিক সংকট এড়ানো যাবে না। আপনি আমি যেটি বলছিলাম যে স্যার শুরুতে এটি ছিল হচ্ছে দুইবারের বেশি হতে পারবে না, বিএনপি বলছিল না, এটাতে তারা একমত না। পরে বিএনপি যেটা বললো ঠিক আছে আমরা পরপর দুইবার হওয়ার পরে গ্যাপ দিয়ে বিএনপি, আমি বলছি বিএনপি তো একটু ছেড়েছে। এখন যে অবস্থায় সেখান থেকে আরো ছাড় লাগবে। এখন তো মানে মূল বাধাই বিএনপি এটি করার জন্য। এবার আপাতত দৃষ্টি কি মনে হয় যে ধরেন বিএনপি নেক্সট গভর্নমেন্ট ফর্ম করতে পারে, সে কারণে বিএনপিকে একটু চাপে রাখার জন্য এরকম বিষয়? দেখুন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশের, আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি বলছি যে অনেক রাজনৈতিক দল আছে যে বাংলাদেশের গত 54 বছরের যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, তারা কিন্তু গণতন্ত্র উত্তরণ অন্যান্য অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু সংসদের তারা রাজনীতির মাঠে যতটুকু সক্রিয় তাদের প্রতিনিধিত্ব সেইভাবে ছিল না। সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি বিএনপির কথা আমরা আলোচনা করছি, তারা কিন্তু দুইবার পূর্ণ মেয়াদে এবং একবার স্বল্প সময়ের জন্য এই বিএনপি কিন্তু মানে ক্ষমতায় ছিল সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায়। এর আগে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার নেতৃত্বেও বিএনপি সরকার পরিচালনা করেছে। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো এই দাবিগুলো করছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু সরকার পরিচালনায় কারো কিন্তু কোনো অভিজ্ঞতাও নাই এবং সেই ধরনের তাদের জনপ্রতিনিধিত্ব কোনোদিন সংসদে ছিল না। জামাতে ইসলামী বিএনপির শরিক দল হিসাবে তারা সরকারে অংশীদারিত্ব পেয়েছে, কিন্তু তারা এককভাবে সংসদে যে তাদের প্রতিনিধিত্ব ছিল সেইখানে তাদের কিন্তু কোনো অবস্থান ছিল না। ফলে এই সংকট থেকে যদি আমরা বের হতে হয় তাহলে বিএনপিকে এই একটা ঐক্যমত্যের জায়গায় সমঝোতায় এনেই এটা করতে হবে। বিএনপিকে বাদ দিয়ে আপনি সব রাজনৈতিক দলের যদি এক ধরনের অবস্থান হয় তাহলে কিন্তু এই সংকটের সমাধান
এখানে হবে না, অনেক ধন্যবাদ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। জি, আপনাকে যাবার আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম খান মিতিল, রাষ্ট্র ও সমাজবিজ্ঞান বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। গণতন্ত্র আমরা কথা বলছিলাম আসলে ঐক্যমত্য কমিশনের এখন যে মানে অনৈক্যের যে বাস্তবতা, সেই জায়গায় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমরা আলাপ করছিলাম। স্যার, একটু আপনার মতামত জানতে চাই। সেটি হচ্ছে যে ধরেন বিএনপি এবং অন্যান্য দলের যে অবস্থানে এখন এসে পড়ছে যে 2 বারের বেশি না, বিএনপি জামাত এবং এনসিপি শুরুতে যেটি বলছিল সেই জায়গায় আছে, বিএনপি 2 জায়গায় না, কিন্তু গ্যাপ দিয়ে আবার হতে পারবে, সেই জায়গায় বিএনপি এসেছে। এখান থেকে আসলে সামনে কি দেখছেন, মানে এই জায়গায় মতৈক্য কিভাবে হবে? আসলে এই ক্ষেত্রে কিন্তু কমন একটা মত আছে 2 বার, তারপরে বিএনপির যে অপশনটা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে একটা গ্যাপ দিয়ে আবার যেন হয়, তো সেটা হতে পারে। কারণ গ্যাপটা হচ্ছে এই জন্য দেওয়া, এর মাঝে যদি জনগণের চিন্তা এমন হয় যিনি 2 বার দেশ চালিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, এবং উনি আবার আসলে ডেভেলপমেন্ট হবে, যেটা আপনার মালয়েশিয়াতে দেখেছেন, সে ঘটনাটা কিন্তু ঘটেছে মাহাথির মোহাম্মদের ক্ষেত্রে। জনগণের শেষ অপশনটা দেওয়া উচিত, রাখা উচিত। আমরা যদি এমন একজন রাষ্ট্রনায়ক পাই, আপনি দেখেন যেটা হয়েছে, সিঙ্গাপুরের ক্ষেত্রে দীর্ঘ সময় ছিলেন, মালয়েশিয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় ছিলেন। আমার মনে হয় সেই অপশনটা রাখা উচিত। এটা একটা অপশন মানে এই না কেউ এভাবে থাকছেন, হয়তো 2 মেয়াদের পরেই এমনও হতে পারে উনি হয়তো আর ইচ্ছা প্রকাশ করছেন না, যেটা মাহাথির মোহাম্মদের ক্ষেত্রে আমরা দেখেছি। ওনার কিন্তু ইচ্ছা ছিলেন না, কিন্তু জনগণের যে উনি যেরকম জনপ্রিয় ছিলেন এবং দেশের প্রয়োজনে কিন্তু আবার উনি এগিয়ে এসেছিলেন। কাজে এই ছোট্ট ব্যাপারগুলো, এই ছোটখাটো ইস্যুগুলো নিয়ে আসলে মতবিরোধ থাকা উচিত না। আর বিশেষত আমার এমনি কি দেখছেন এই জায়গাটা, এমনি দেখছেন কি, মানে ধরেন যতটুকু মতবিরোধ আমরা দেখছি সেটা কি প্রকট বলে মনে হয় নাকি এমনি? না, এটাকে আমার প্রকট বলে মনে হচ্ছে না। সম্মানিত সহ আলোচক কিন্তু এই কথাটা বলেছেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিন্স ইন্ডিপেন্ডেন্স এই যাবৎকালে সবচাইতে একটা জনপ্রিয় দল এবং বড় দল, এবং সেটার সাথে যদি আপনি এনসিপিকে কম্পেয়ার করেন, যার এখনো নিবন্ধনই হয়নি, সেটা আসলে আমি বলবো আনফেয়ার হবে। নিবন্ধন পেয়ে যাবে স্যার, নিবন্ধনে আজকেই তো তারা নিবন্ধন পেতে পারে। আপনি যদি দেখেন, আপনি যদি এটাকে সার্ভে করেন, গবেষণা করেন, জরিপ গণ্য করছেন, এনসিপিকে গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে, নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের হিসেবে তাদেরকে সেই হিসেবেই গণ্য করা হচ্ছে। সেটা ডেফিনেটলি এনসিপি ইয়াং জেনারেশনের ভয়েস নেতৃত্ব দিয়েছে, কিন্তু বিএনপিও তো নেতৃত্ব ছিল। বিএনপির তো শত শত মানুষ জীবন দিয়েছে এই ইয়ের জন্য, পরিবর্তনের জন্য। এবং বিএনপির সবচেয়ে বড় যেটা হচ্ছে, ধরেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যেমন কয়েক হাজার লোক আমরা শহীদ হয়েছে, পাশাপাশি আপনি যদি দেখেন 16 বছরের যে সাফারিংস, সেটা কিন্তু মোস্টলি বিএনপির উপর দিয়ে গেছে। এই জাতাকল বলেন, গুম বলেন, হামলা মামলা, যত কিছু বলেন, তারপরে 16-17 বছর কিন্তু বিএনপির উপর গিয়েছে। এখন যে পারসেপশন, মানে রাজনীতিবিদদের একই সঙ্গে সাধারণ মানুষের, বিএনপিকে একটু কোণঠাসা মনে হয়। এখনো কি বিএনপি পূর্ণ শক্তিতে কথা বলতে পারছে বলে মনে হয়? মানে একটু বিএনপিকে ছাড় দিতে হচ্ছে কি নানা কারণে? আসলে আমি আপনাকে বলি যে একটা বড় দল, আপনি চিন্তা করেন, যেটা 16-17 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং যেটার উপর নিপীড়ন নির্যাতনের মাত্রা আমার মনে হয় এতটাই তীব্র ছিল, যেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবসময় বলেছে এই দলটা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সেই দলটা যে টিকে এসে আবার ঘুরে দাঁড়িয়ে আবার জনগণের আস্থা তৈরিতে কাজ করছে, সেটাকে অনেক বড় ব্যাপার না? আর বড় দলে ভিন্ন মত থাকতে পারে, প্রতিযোগিতা আছে, বড় দলেও কিন্তু প্রতিযোগিতা আছে, এবং প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে ধরেন গ্রাসরুট লেভেলে, মিড লেভেলে, আপনি যদি টপ লেভেলে লিডারশিপদের দেখেন, সেখানে একটা প্রতিযোগিতা আছে, এবং প্রতিযোগিতাটা গণতন্ত্রের জন্য ভালো। না, আমি বলছি যে মতৈক্য কমিশনে ধরেন অন্যান্য দলের যে ভয়েস, বিএনপি তো ভয়েস রেজ করছে তার জায়গা থেকে, সেই স্ট্রংনেস কি বিএনপির মধ্যে দেখছেন কিনা? আমার নমনীয় দেখছেন না? আমার কাছে না, নমনীয় হচ্ছে সেই ক্ষেত্রে আপনি দেখেন বিএনপি তো নমনীয় কিছু কিছু ক্ষেত্রে হয়েছেই, যেটা ডিসেম্বরে বিএনপির শুরু থেকে একটা কথা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিএনপি কিন্তু সেটা থেকে সরে এসে, মানে দেশের স্বার্থে, সার্বিক স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি কিন্তু তার ডিসেম্বরের পরেই কিন্তু সেটা মেনে নিয়েছে। সেটা নিয়ে তো নিরপেক্ষ নিয়ে প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এরকম লন্ডনে বসে এরকম একটা ডিসিশন নিল, সরকার নিরপেক্ষ নিয়ে জামাতের মতো একটা দল নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তুলছে। না, এটা আপনি দেখেন, সেই প্রশ্নটা যদি তোলে, সেটা অযৌক্তিক আমার কাছে মনে হয়, এই অর্থে যে একজন নেতা
যিনি ধরেন গত 16 বছর যাবত নির্বাসিত আছেন, অবস্থায় আছেন, এই যে নেতা এই এতগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, আর সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেই দেশে যখন সফরে যায়, সরকারি সফরে যায়, সেখানে যে একজন নেতা যিনি কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ হতেই পারে। এইটা নিয়ে যদি মান অভিমান হয় তাহলে আসলে বিএনপিরও কিন্তু মান অভিমান করার অনেক কিছু ছিল, বিএনপি কিন্তু সেটা করেনি। তা আমার মনে হয় ব্যাপারগুলো খুব লিবারেলি দেখা উচিত এবং সহজভাবেই দেখা উচিত। জি, আমরা যতটা দেখব ততটাই কিন্তু আমাদের মধ্যে মতন। জি বলেন। কাল থেকে তো ওই যে আজ রবিবার 12টার পরে রবিবার হবে আর কি, রবিবার থেকে আবার ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে অমীমাংসিত বিষয়গুলোতে। সেই জায়গায় যেগুলোতে মত পার্থক্য এখনো আছে সেগুলোকে রিজলভ হবে বলে মনে হয়। এরই মধ্যে এনসিপি বলেছে যে কি কি না হলে তারা আসলে জনসংযোগ স্বাক্ষর করবে না। সেই জায়গায় কি ঐকমত্য পৌঁছানো সম্ভব? আসলে হচ্ছে কি, দেখেন, আলোচনা তখনই সফল হয়, অ্যাটিটিউডটা যদি এমন থাকে, সালিশ মানি তালগাছ আমার, যে প্রবাদটার সাথে আমরা খুব পরিচিত, তাহলে কিন্তু আসলে সমাধান হবে না। প্রত্যেকের নিজের অবস্থান থেকে সরে এসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ঐক্যের স্বার্থে, আগামী দিনে গণতন্ত্রকে টেকসই করার স্বার্থে সবাই সবার অবস্থান থেকে এবং বাস্তবতা পর্যালোচনা করে, এটা বিএনপির সাথে যদি সব ক্ষেত্রে কম্পেয়ার করে চলতে হয় তাহলে কিন্তু এটা দুঃখজনক হবে। বিএনপির বাস্তবিক অবস্থানটা বুঝতে হবে যে কত পার্সেন্ট লোকের রিপ্রেজেন্ট করছে আর অন্য দল কত পার্সেন্ট লোকের রিপ্রেজেন্ট করছে, এই বাস্তবতাটাও কিন্তু মানতে হবে। সব মেনে যদি এমন অ্যাটিটিউড থাকে যে না, আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই এবং আগামী গণতন্ত্রটাকে আমরা টেকসই করতে চাই। গণতন্ত্রের জন্য কিন্তু আপনি দেখেন সেই 71, 75, 90 আমরা কিন্তু অনেকবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। সবচাইতে যে বড় সমস্যাটা ছিল, আমরা গণতন্ত্রকে ধরে রাখতে পারিনি। এবার কিন্তু আমরা এটা দেখতে চাই না, কারণ এবার সত্যিকার অর্থে আমরা যদি এটাকে হারাই, এই তরুণদের রক্ত কিন্তু আমাদের ক্ষমা করবে না, তরুণরা আমাদের ক্ষমা করবে না। সেজন্য আমাদের একটা টেকসই গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ স্যার। মূল বিষয় যেটি প্রধানমন্ত্রীর মেয়াদের পাশাপাশি যেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন একটি বড় ইস্যু। রাষ্ট্রপতি নির্বাচন হ্যাঁ না ভোটে হওয়া উচিত না, সেই জায়গায় সব একমত হচ্ছে। প্রক্রিয়া নিয়ে এখন আসলে আলোচনা সমালোচনা চলছে। সংসদের উচ্চকক্ষ নিয়ে সবাই একমত যে উচ্চকক্ষ থাকা উচিত, উচ্চকক্ষের সদস্য কিভাবে নির্বাচিত হবে সেটি নিয়ে, প্রতিনিধিত্ব নিয়ে মতবিরোধ। এই জায়গাগুলো একটু শুনতে চাইছি। দেখুন, বাংলাদেশের আমি শেষটার কথাই বলছি যে আমাদের বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বিএনপির পক্ষ থেকেও কিন্তু দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামতের তাদের যে প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা ছিল, সেখানেও কিন্তু বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলা হয়েছে এবং সেই উচ্চকক্ষে সেই সমস্ত ব্যক্তিবর্গের কে মানে প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছে যারা সাধারণ নির্বাচনের মাধ্যমে তাদের করবে না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তাদের প্রয়োজন আছে বা তারা রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে পারবে। এটা বিএনপির 31 দফার মধ্যেও ছিল। এবং সাম্প্রতিক সময়ে আমাদের যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশনের থেকে যে প্রস্তাবনা, সেখানেও আমাদের এই বিষয়গুলো আসছে। এখন এই যে তারা একমত হয়েছে যে সেটি গঠিত হবে, এখন এইটা পার্লামেন্টের প্রতিনিধিত্বর দ্বারা হবে কিনা বা অন্য কোনো প্রক্রিয়ায় হবে কিনা, সেটা নিয়ে এখন একটা মানে এখনো দুটি বিষয় আছে। একটি হচ্ছে যে পার্সেন্টেজ, এটা হচ্ছে যে নিম্নকক্ষে যে যদি যারা ক্ষমতায় যায় তাদের তো পার্সেন্টেজ বেশি থাকে। এখন নিম্নকক্ষের যে পার্সেন্টেজ থাকবে 300 আসনের মধ্যে যে যত পার্সেন্টেজ সদস্য, সেই পার্সেন্টেজই কি উচ্চকক্ষে থাকবে নাকি আনুপাতিক ভোটের যে আমরা কথা বলছি, মানে টোটাল ভোটের যে পার্সেন্টেজ, এটাই তো অনেক বেশি কম হয়, সেইটাতে হওয়া উচিত। জি, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটি হচ্ছে যে অনেকেই চাচ্ছেন যে মানে আমাদের যে পার্লামেন্টের যে লোয়ার হাউস যেটি হবে সেইখানে যে প্রতিনিধিত্ব হবে, সেই প্রতিনিধিত্বের আলোকে উচ্চকক্ষের এটা, এই বক্তব্যের মধ্যেও মানে আপনার যৌক্তিকতা আছে। কারণ তারা এই দাবিটা করতেই পারে যে যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ আমাদের নেতৃত্বের জন্য বা আমাদের প্রতি আস্থা রেখেছে, অতএব উচ্চকক্ষে আমাদের সেই সংখ্যার ভিত্তিতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে। আবার ওই বক্তব্যের মধ্যেও আছে যে একটা ক্ষমতার ভারসাম্য নেওয়ার জন্য আমরা যদি অন্ততপক্ষে উচ্চকক্ষে করতে পারি যে সংখ্যা আনুপাতিক হারে
প্রতিনিধিত্ব সেটা এটাও করা যেতে পারে। তবে এই নিয়ে আলোচনা তো এখনো চূড়ান্ত হয়নি। আমি মনে করি যে এর মধ্যেও একটা আলোচনার মধ্য দিয়ে একটা উপায় অবলম্বন হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য হবে। আর দ্বিতীয় কথা হলো যে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদীয় ব্যবস্থায় যে রীতিগুলো অনুসরণ করা হয়, আমাদের সেইখানে আছে এখন পরিবর্তিত বাস্তবতায় আমাদের একটা নতুন করে প্রশ্ন আসছে যে এইভাবে আমাদের হবে না অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব। আমি মনে করি যে এটা যে চলমান প্রক্রিয়া যেটি আছে সেটাও আপনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে এর মধ্যে দিয়ে, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা সংবিধানে আপনি কিভাবে দিবেন সেটা আরো রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য দলগুলো মোটামুটি, কিন্তু সেই ভারসাম্যটা কতটুকু ভারসাম্যপূর্ণ হবে সেই নিয়ে তো এখনো আমাদের সামনে কোনো রকমের রূপরেখা কারো পক্ষ থেকে আসেনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে অন্ততপক্ষে এখন দেখেন হয় কি, এই এনসিপি আমাদের এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং এই অভ্যুত্থানে আমি, মিথিল ভাই, আমরাও কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে ভূমিকা রেখেছি। কিন্তু এনসিপি বা ওরা যদি মনে করে যে এই আন্দোলন অভ্যুত্থান একমাত্র তাদের মানে আন্দোলনের ফসল বা তাদেরই অর্জন, তাহলেই সংকটটা দেখা দিবে। আমি দেখলাম এনসিপির একজন নেতা তিনি ভোটের হিসাবে সারা দেশের মানুষের মানে সাথে কথা বলে নিশ্চিত করে দিয়েছেন যে বিএনপি 50 থেকে 100টা, মানে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না। তো এই ধরনের বক্তব্য দেয়া এইগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে প্রত্যেকেরই কথা বলার সময় নিজেদের অবস্থান, নিজেদের মানে স্টেকটা একটু বিবেচনা করে কথা বলা দরকার। এখন আপনি একটু আগে উনি যেটা বলেছিলেন যে অবশ্যই আমরা এনসিপিকে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে মনে করি এবং আমরা তো প্রত্যাশা করেছিলাম যে আমাদের দীর্ঘদিনের বাংলাদেশের রাজনীতির যে একটা লিগাসি ছিল যে এনসিপি এটা থেকে নতুন কিছু নিয়ে আসবে, কিন্তু আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে নতুন কিছু রাজনীতিতে উপহার দেওয়ার মতো এনসিপি থেকে কোনো কিছুই পাইনি। সেই আশঙ্কা আমাদের আগেও ছিল, কিন্তু এটা এখন বদ্ধমূল হচ্ছে। অতএব এনসিপিকেও বিবেচনা করতে হবে যে কেবলমাত্র ওইটা না হইলে আমরা করব না। তারেক রহমান সাহেব লন্ডনে সমাবেশের আগে আজকে পত্রিকায় এসেছে, যখন বৈঠকের আগে তিনি বলেছিলেন যে দেশের বৃহত্তর কল্যাণের জন্য যে কোনো ত্যাগের জন্য তিনি মানে প্রস্তুত আছেন। এই হতে হবে আমাদের মানসিকতা। কেবল আমারটাই হিসাবের বাইরে যদি না যাওয়া যাবে তাহলে কিন্তু কোনো সংকটের সমাধান হবে না। তৌফিকুল ইসলাম খান মিথিল, দর্শক ছোট্ট বিরতির সময় হয়েছে। আর জনতন্ত্র গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার ও জাতীয় ঐক্যমত্য বিষয়ের মধ্যে। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, রাষ্ট্র ও সমাজ বিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তৌফিকুল ইসলাম মিথিল, এই জায়গাটা একটু শুনতে চাই। রাষ্ট্রপতি নির্বাচনে যেটি হচ্ছে যে বিএনপি যেটি বলেছে সেটি মনে আছে, বিএনপি যেটি বলছে যে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে ভোট, সেই ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। এনসিপি এখানে গোপন ব্যালটেই ভোটটা চায়, সেই জায়গায়ও বিএনপি যতটুকু জানি একমত। এই জায়গাটা একটু শুনতে চাই স্যার। আসলে দেখেন, আপনার কথাই কিন্তু এটার আনসার চলে এসছে। যেটা বিএনপি চেয়েছিল যে ওপেন ভোটের কথা, এনসিপি যখন বলল গোপন ব্যালটের কথা, বিএনপি কিন্তু সেটাতে সম্মত হলো। তা আপনি দেখেন শুরু থেকেই কিন্তু বিএনপি ছাড় দিয়ে আসছে, কারণ বিএনপির উদ্দেশ্য একটাই যে আমরা আসলে জাতীয় ঐক্যমত নিয়ে এগিয়ে যেতে চাই। বিএনপি স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা করেন এই সময়ে না সবচাইতে জনপ্রিয় এবং বড় দল, বিএনপির কিন্তু অ্যাটিটিউডটা এমন হওয়ার কথা ছিল যে না, আমরা বলেছি এমন হতে হবে। শুরু থেকে কি বিএনপির মধ্যে এই অ্যাটিটিউডটা কিন্তু পরিলক্ষিত হয়েছে যে না, আমরা ছাড় দিব, স্যাক্রিফাইস করব, তবু আমরা জাতীয় ঐক্যমত চাই। এবং বিএনপির সাথে সমমনা যে দলগুলো আছে, আপনি শুনে খুব অবাক হবেন, এবং ওনারা চাওয়ার আগেই কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান ইতিমধ্যেই ওনাদেরকে সবুজ সংকেত দিয়েছেন যে কোন কোন আসন থেকে আমাদের সাথে যারা মানে বিএনপির সাথে যারা এলাকায় আছে তাদেরকে নির্বাচনী এলাকায় কনফার্ম কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছেন। ইনফরমালি বলেন, ফরমালি বলেন, সেটা দিয়েছে। এবং সেটা ক্লিয়ারলি ইন্ডিকেটস যে আসলে বিএনপি কিভাবে এগিয়ে যেতে চাচ্ছে। বিএনপির মধ্যে কিন্তু এই অ্যাটিটিউডটা আপনি যদি চিন্তা করেন বড় দল হিসাবে কখনোই আপনি সুপারিটি অ্যাটিটিউড দেখবেন না, একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড। এখন ধরেন আমি একটু ঘোরার প্রসঙ্গ, ধরেন অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির পতন হলো, আওয়ামী লীগ যদি বিএনপির জায়গায় থাকতো এখন সিনারিও কেমন হতো?
এটা নিঃসন্দেহে আওয়ামী লীগের আপনি দেখেন 16-17 বছর আপনি পর্যালোচনা করেন, তারও আগে যদি দেখেন আওয়ামী লীগের যেটা হয় কি যে ওদের লেবাসটা মনে হয় যে ওরা ডেমোক্রেটিক প্রসেসে এগিয়ে যাচ্ছে, বাট ওরা কিন্তু ইনফ্যাক্ট আপনি দল হিসেবে দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স ওদের মধ্যে কিন্তু সবসময় একটা ডিক্টেরিয়াল অ্যাটিটিউড ছিল, এবং এদের সাথে যারা অ্যালাই ছিল তাদের সাথেও কিন্তু একটা ডিক্টেরিয়াল অ্যাটিটিউড ছিল। মানে ওই অ্যালাইয়ের মধ্যে সমন্বয়ের মধ্যে যে নেতা ওদের সবচাইতে বেশি লয়াল ছিল, এবং এই যেটা নর্মালি হওয়ার কথা কি যে দলগুলো অ্যালাই হয় সেখান থেকে ওই দল কাকে সিলেক্ট করছে এটা হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগের সাথে যারাই অ্যালাই ছিল আওয়ামী লীগ নিজেই কিন্তু সিলেক্ট করে দিয়েছে যে এই ছোট ছোট দল থেকে কে নমিনেশন পাবে, কে নেতৃত্ব আসবে। স্যার আমি যেটা জানতে চাচ্ছি, ধরেন এখনকার যে অবস্থা, আওয়ামী লীগ তো পালাইছে, যদি বিএনপি পালাই যাইতো আর বিএনপির জায়গায় আওয়ামী লীগ থাকতো তাহলে কি সিনারিও তৈরি হতো? আওয়ামী লীগ কাউকে স্পেসই দিত না, কাউকে স্পেসই দিত না। আপনি দেখেন অতীত পর্যালোচনা করে ওরা তো স্পেস দিত না, ওরা রাখতো কিছু প্যাটার্ন। সরকার কতদিন টিকতো? অন্তর্বর্তীকালীন সরকার কতদিন টিকতো? এটা আমার মনে হয় যে অন্যান্য সময়ের চেয়ে হয়তো একটু বেশি সময় পেত, এবং সেটা হয়তো ম্যাক্সিমাম 1 বছর হতো আওয়ামী লীগ যদি হতো। এবং আওয়ামী লীগ জানেন আপনি যে আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন, ওরা ওদের দাবি আদায়ের ক্ষেত্রে যে ওয়েতেই হোক ওরা কিন্তু সেটা আদায় করে নেয়, প্রয়োজনে টিকি ওয়েতে হোক এবং যেভাবেই হোক সেটা কিন্তু ওরা করে নেয়। বিএনপি আপনি দেখেন সবসময় একটা উদার গণতান্ত্রিক দল, এবং এটা শুরু থেকে বিএনপি আওয়ামী লীগ এক বলা হয় কেন মাঝে মধ্যে? বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে নিয়ে আসা হয়, এটা অবশ্য ব্লেম গেম দিতে চাচ্ছে যারা। আপনি দেখেন কিছু দুটো দল যারা এই পরিবর্তনের পর থেকে সবচাইতে বেশি ওরা ফ্যাসিলিটি এনজয় করছে, এবং দেখেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেসব জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, এবং ওই দুটি দলের প্রতিনিধি কিন্তু সবচেয়ে বেশি ছিল। যেখানে বড় দল হিসেবে বিএনপির প্রতিনিধি বেশি থাকার কথা ছিল, বিএনপি কিন্তু এই ব্যাপারগুলোকে মেনে নিয়েছে। বিএনপি কিন্তু সেগুলো নিয়ে বার্গেনিং করতে যায়নি, বার্গেনিং করার কথা ছিল যেটা আওয়ামী লীগ এই জায়গায় থাকলে কড়াই গন্ডায় বুঝে নিত, বিএনপি কিন্তু সেটা করেনি। এই জন্যই তো বিএনপিকে সবচেয়ে সময় আমরা বলতে শুনি, জনমানুষ যেটা বলে থাকেন উদার গণতান্ত্রিক দল। এর জন্য হয়তো বিএনপিকে অনেক সাফার করতে হয়েছে বিএনপিকে, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না বিএনপি সেটা নিয়ে রিগ্রেট করছে। কিন্তু জনমনে যে এটা আছে, বিএনপি সবসময় ছাড় দেওয়ার মতো মানসিকতা আছে, এবং বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারপারসন আছেন তারেক রহমান কিন্তু বরাবরই এই কথাটা বলে আসছেন, আমরা জাতীয় ঐক্যমত নিয়ে এগিয়ে যেতে চাই, এবং আমরা জনগণকে ছোট ছোট দলগুলোকে নিয়েই আগামীর গণতন্ত্র টেকসই গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। বিএনপি যে মানসিকতা দেখছেন, একটু ছাড় দেওয়ার মানসিকতা, সেই জায়গাটাই অন্য দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখছেন, বিশেষ করে জামাত এনসিপির কথা যদি একটু বলি, সেই জায়গাটাই দেখুন, একটু আগে যে মিথুল ভাই বলেছিল যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক শুধু না, তাদের মানে কৌশলগত বলেন, মননগত বলেন, একটা পার্থক্য আছে। এই যে বিএনপির উদার এবং ছাড় দেওয়ার মানসিকতা, সেই কারণেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো বিএনপিকে কখনো পালাতে হয় নাই, দেশ ছেড়ে পালাতে হয় না। আপনি গত 1.5 দশকের বেশি সময় ধরে এটা রিয়েলাইজ করছে, যদি আওয়ামী লীগের মতো এক সামনের দিনে করে তাহলে বিএনপিকে পালাতে হবে। আমি বিএনপির দ্বারা এটা কোনোদিন হবে না। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা একেবারেই নীতিগত, অবস্থানগত, এবং যারা এই রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেন তাদের মধ্যে মনন জগতেরও একটা মানে ভিন্নতা আছে, ফলে কোনোদিন এই একই অবস্থা বিএনপির পক্ষে এটা সম্ভব না। আপনি এই টকশোতেই আমরা এসেছি, যারা আমাদের সেই সময় সরকারের প্রতিনিধি হিসাবে বলেন বা সরকারের সমর্থক হিসাবে আসতেন, তাদের বক্তব্য, কথাবার্তা এবং অন্যদের কথাবার্তার মধ্যে অনেক পার্থক্য সবসময় আমরা লক্ষ্য করেছি। গায়ের জোরে নিজের মতকে অন্যের উপর প্রতিষ্ঠিত করার একটা মানসিকতা বিএনপির কখনো এই মানসিকতা নেই, এবং এটার যে ফল কি হয় এটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি। আজকে যে ছাত্র সংগঠনের বা ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান পরিবর্তিত বাংলাদেশে মানুষ একটা নতুন আশা উদ্দীপনায় নিয়েছিল যে তাদেরকে সামনে রেখে, কিন্তু সময়ের অবস্থানে তাদের অবস্থানগত কারণে আমরা 5ই আগস্টের পরবর্তী অবস্থান তাদের প্রতি মানুষের যা ছিল সম্মান, শ্রদ্ধাবোধ, সমর্থন, আজকে দাঁড়িয়ে কিন্তু একরকম না। এইটা কিন্তু তাদের উপলব্ধি করতে হবে, এবং জামাতে ইসলামীও বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় যে সবচেয়ে বেশি স্পেস নিয়ে রাজনীতি করছে এখন তারা।
তো এইটাকে যদি তারা অব্যাহত রাখতে হয় তাহলে কিন্তু ওই বিএনপিকে বড় প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে নিজেদের বিকল্প হিসাবে দাঁড় করানোর যদি মানসিকতা তাদের অব্যাহত থাকে তাহলে এটার জন্য তাদের খেসারত দিতে হবে। এবং আমি মনে করি যে জামাতে ইসলামীর মধ্যেও অনেক বিচক্ষণ রাজনীতিবিদ আছেন। আলটিমেটলি এই যে গণ অভ্যুত্থানের পর তারা এবং অন্যান্য রাজনীতিবিদ, ইভেন আমি বিএনপির কাছেও এটা আমরা প্রত্যাশা করি যে তাদের কোনো রকমের একক তালগাছটা আমার, সেই তালগাছ রক্ষা করতে গিয়ে দেশটাকে যেন তারা আবার একটা বিপর্যয়ের মধ্যে না ফেলে দেয়। এবং এইবার যদি বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়, আওয়ামী লীগকে মানুষ ক্ষমা করে নাই। আওয়ামী লীগের বড় বড় নেতারা মানে যারা মানে কি বলবো যে দুর্দান্ত প্রতাপের সাথে এলাকায় ছিল, কোথায় কে পালিয়ে গেছে আমরা কেউ জানিও না। তো এইবার যদি কোনো কারণে যদি আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের এই ধরনের অবস্থানের কারণে যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে বাংলাদেশের মানুষ এদেরই ক্ষমা করবে না। তোমাদের রাজনৈতিক উচ্চাভিলাষের বলি হয়েছে, মানুষ বলবে যে তখন যে তোমাদের রাজনৈতিক উচ্চাভিলাষের বলি হয়েছে হাজার হাজার মানুষ। তাহলে সংস্কারের ভবিষ্যৎ কি দেখছেন? সংস্কারের ভবিষ্যৎ আমি এখন পর্যন্ত আমি মোটেই হতাশ নই। এই ধরনের মত পার্থক্য রাজনীতিতে থাকতে পারে এবং দুই একটা যে মৌলিক ইস্যুতে আমাদের মত পার্থক্য আছে সেই মত পার্থক্যগুলো সমাধানযোগ্য। জি, এটা কোনো বাইবেলীয় কোনো কথা না, ফলে এটা আলোচনার মধ্য দিয়ে এবং বড় রাজনৈতিক দলগুলো যেগুলো আছে মানুষের বেশি সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে তাদের যে মানে চিন্তা সেটাকে দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিরোধী ফিরছি স্যার। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে, আবার আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি। বিরতির পর দর্শক আবারও স্বাগত আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার ও জাতীয় ঐক্যমত্য নিয়ে। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিতিল, জামাত এবং সবাই তো চাই যে যতটুকু ঐক্যমত্য হবে তাতে করেই আসলে সংস্কার যাতে বাস্তবায়িত হয়। পরবর্তী সংসদের কোনো বিষয় আছে এখানে, নির্বাচিত সরকারের পরবর্তী সংসদ? আমরা যত সংস্কারই করছি আসলে এটাকে তো আসলে লিগালাইজ করবে আপকামিং যে পার্লামেন্ট আসবে সেখানেই। এই বিষয়টি যদি আসলে বিবেচনা করা হয়, আপনি যদি একটু প্রেডিক্ট করেন যে কারা আসছে এবং সেই দলটাকে যদি ইগনোর করে করা হয়, আলটিমেটলি এই সংস্কারগুলো লিগালাইজ করা কিন্তু ওই পার্লামেন্টই হবে এবং যেখানে মেজরিটি দলের প্রতিনিধি থাকবে সেখানে কিন্তু একটা বড় রোল ওই দলটাকে প্লে করতে হবে। আমি যেটা বলতে চাই, আসলে রাজনীতিতে পলিটিক্স থাকবে, পলিটিক্সে ডিপ্লোমেসি থাকবে, কিন্তু পলিটিক্সে যদি কোনো রাজনৈতিক দল ধূর্ত আচরণ করে, আমরা যেটা অতীতেও দেখেছি, আপনি জানেন স্বৈরাচার এরশাদ সরকারের সময় আমরা দেখেছি কোন দলটা নিজের সুবিধার জন্য ধূর্ত আচরণ করেছে, খুব দ্রুত ট্র্যাক চেঞ্জ করছে নিজেদের স্বার্থের জন্য, এলাইকে খুব যে কোনো সময় এলাইকে ত্যাগ করে নিজের স্বার্থের জন্য চলে গেছে। এই আচরণগুলো যে আবার সামনে চলে আসে মানুষের কাছে, কিন্তু এই চরিত্রগুলো এখন একদম ক্রিস্টাল। এবং বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল সেটাও কিন্তু জনমনে খুব ক্রিস্টাল। হয়তো এর জন্য বিএনপিকে অনেক সাফার করতে হয়েছে, বাট আমার মনে হয় না বিএনপি সেটা নিয়ে রিগ্রেট করছে। কিন্তু যেটি অনেকে বলছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি, অনেকে বলছেন প্রধানমন্ত্রী 10 বছর তারেক জিয়ার জন্য, যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সে দেখা হচ্ছে, বিএনপিতে মেনে নিলে সমস্যা কোথায়? না, আপনি আসলে কিন্তু ব্যাপারটা শুধু অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের ক্ষেত্রে আসা উচিত না। বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের জন্য করছেন, এইটা টোটালি কিন্তু চিন্তা করা উচিত না। আপনি দেখেন একটা দল বিএনপি এমন একটা দল, এখানে নেতৃত্বের এত সুযোগ আছে, বিকশিত আছে, এত ট্যালেন্ট আছে, এটা শুধু তারেক রহমানের দিকে কেন আঙ্গুলটা দেওয়া হচ্ছে? আপনি দেখেন জিনপিং, যেটা আপনি চায়নাতে কি হয়েছে, আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেছে, আমি তার আগে মালয়েশিয়ার কথা বলেছি, আপনি দেখেন রাশিয়াতে দেখেন কি হচ্ছে। তো এটা আমরা যদি এমন কোন নেতৃত্ব পাই যে মনে হয় যে উনি আসলে আবার দেশে গিয়ে যাবে, সে অপশনটা রেখে দেওয়া। কিন্তু আমি বলছি না কোনো পার্সোনালি কোনো ব্যক্তির পারপাস সার্ভ করার জন্য বিএনপি সেটা করছে, এবং এটা আপনি স্পষ্টত দেখেন অ্যাক্টিং চেয়ারপারসন কিন্তু বরাবরই এই কথাটা বলে আসছেন যে ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য কিন্তু এটা করা হচ্ছে না। এবং ওনার কথাগুলো দেখেন এই পর্যন্ত যেটা বলেছে আপনি, এবং আমি জানি যে দলীয় ফোরামেও
কিন্তু উনি যেই সিদ্ধান্তটা অনেক সময় আছে দলীয় নীতি নির্ধারকরা ওনার উপর ছেড়ে দেয় নেওয়ার জন্য, উনি কিন্তু সেটা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না। উনি কিন্তু দলীয় যে ফোরামে এটা অঙ্গ সংগঠন হোক, সহযোগী সংগঠন হোক, স্ট্যান্ডিং কমিটি হোক, উনি কিন্তু সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, যেটা একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা পার্টি পলিটিক্সে যা থাকা দরকার উনি কিন্তু সেটাই করছেন। আমার আসলে এটা শুনতেও খারাপ লাগে যে মনে হয় এই রিফর্মটা বিএনপি প্রস্তাবনাটা করছে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের জন্য, আসলে মোটেও সেটা না। এটা এই অপশনটা রেখে দেওয়া যাতে ভবিষ্যতে আমরা এমন কোন লিডার, ভিশনারি লিডার যদি পাই, সেই অপশনটা যেন আমরা কাজে লাগাতে পারি। অনেক ধন্যবাদ। জামাতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে স্যার, সেটি হচ্ছে যে সংস্কার নির্বাচনের আগেই কার্যকর করতে হবে, নাহলে নির্বাচনের পরে আসলে নানা রকম সংশয় ঝুলে যেতে পারে বাস্তবায়ন। আচ্ছা, সংস্কারের কতগুলো সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে সেগুলো আপনার নির্বাচনকে অবশ্যই অনুষ্ঠিত হইতে হবে। বিশেষ করে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলোর কথা বললাম, সেই সংস্কারগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনি ওই পার্লামেন্টের কাছে যেতে হবে। কিন্তু আপনার অনেক ছোটোখাটো দৈনন্দিন বা অন্য অনেক বিষয়ে যাদেরগুলো ঐক্যমত্য হয়েছে, সেইগুলো যেগুলোর সাংবিধানিক ইস্যুর সাথে যুক্ত না, যেগুলো পার্লামেন্টের কাছে রেটিফিকেশনের ব্যাপার না, সেইগুলোরও তো কোনোটার বাস্তবায়নের উদ্যোগ অনেক ক্ষেত্রেই হচ্ছে না। কিন্তু যেটা সংস্কার, যেগুলোর ব্যাপারে আপনি ঐক্যমত্যে এসে পৌঁছে থাকতে পারেন, কিন্তু এগুলোকে কার্যকর করার জন্য, আইনগত বৈধতা দেওয়ার জন্য তো আপনার একটা ইলেকশনের মাধ্যমে একটা পার্লামেন্টের কাছে যেতেই হবে। ফলে সংস্কার ইলেকশনের আগেই করে ফেলতে হবে, সব হয়ে যাবে, এই বক্তব্যও কিন্তু না। কিন্তু যেটি হচ্ছে যে জুলাই সনদের যে বিষয়টি আছে, জুলাই আশা করা হচ্ছে যে আগামী মাসে জুলাই সনদ সরকার অন্তর্বর্তী সরকার যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, একরকম কমিটেড জাতির কাছে, সেটির ভবিষ্যৎ দেখছেন। জুলাই সনদের মধ্যে কি হবে? জুলাই সনদের মধ্যে কতগুলো ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কতগুলো সিদ্ধান্ত আসবে, যে আমরা এই করব, আমরা সেই কথাগুলোই তো আমরা বলবো ইয়ার মধ্যে। তো সেইগুলোর জন্য হলেও আমরা মনে করি, আমি আবারও পুনরাবৃত্তি করছি, যে জুলাই সনদের মধ্যে ঐক্যমত্য আমরা যদি আসে, আমরা চাই না, কিন্তু কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে আবার সেখান থেকে সরে যায়, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে সেগুলো লিগালাইজ না হয়, তখন তো এটা একটা অবাস্তব বিষয় হয়ে যাবে। ফলে আমরা মনে করি যে একটা ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ, কাউকে বাদ দিয়ে, কাউকে করে, কাউকে খুশি করার জন্য নয়। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও আমরা আবারও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এইবার পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের অতীত কোনো পরিস্থিতির মতো না। বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল, এমনকি 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে এক ধরনের অভ্যুত্থান পরিস্থিতি মধ্যে দিয়ে গেছে, কিন্তু সেইগুলো এবং 2024 কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে, প্রকৃতির দিক থেকে অনেক পার্থক্য আছে। ফলে রাজনীতিবিদদের এই বিষয়টা মনে রাখতে হবে, যারা জুলাই অভ্যুত্থানের সপক্ষের শক্তি বলে নিজেদেরকে দাবি করছেন, তাদেরও দেশের বৃহত্তর, জাতির বৃহত্তর, নিজেদের দলীয় সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে উঠে একটা সমঝোতায় আসতে হবে। জুলাই সনদের উপর কি সামনের নির্বাচনের আগের সময়টা নির্ভর করছে? অফকোর্স জুলাই সনদের উপর অবশ্যই আমাদের এটার সামনের রাজনীতির নির্ভর করছে, আমাদের নির্বাচন কেমন করে হবে সেটা নির্ভর করছে, এবং এই সরকারের মানে দায়িত্ব পালনটা কতটুকু স্মুথ হবে সেটাও কিন্তু নির্ভর করছে এই জুলাই সনদের উপর। ফলে এই জুলাই সনদ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ধন্যবাদ। তৌফিকুল ইসলাম মিতিল, এই জুলাই সনদে ঐক্যমত দেখবো আমরা নাকি কোনো রকম বিশৃঙ্খলার সংখ্যা? আসলে আমি যেটা প্রেডিক্ট করছি, যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমরা প্রেডিকশনই করবো। আর আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে নাই, আমরা কিন্তু প্রেডিকশন ছাড়া কিছু বলতে পারবো না। আমার কাছে মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশের একটা রোড ম্যাপ হয়তো জুলাই সনদে থাকতে পারে এবং থাকা উচিত বলে আমি মনে করি। দিস ইজ মাই প্রেডিকশন। প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন, হ্যাঁ, এটাই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এক্স্যাক্টলি, ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, ভবিষ্যৎ বাংলাদেশের রোড ম্যাপ যেটাই বলি। এবং সেইটা আপনি দেখেন, যে কথাটা আমার সম্মানিত সহ আলোচক কিন্তু ইতিমধ্যে বলেছেন, এই কথাটা, এই কমিটমেন্টটা, এটা আমাদের কিন্তু সবার রক্ষা করতে হবে। যেটা বলেছেন যে হয়তো নিজের স্বার্থের প্রয়োজনে আবার সেই ডিগবাজি করা, যেটা আমরা দেখেছি, ধূর্ত রাজনীতি করেছে একটা। এখন দেখছেন ধূর্ত রাজনীতি, ধূর্ত আসলে মানুষের যদি অতীত, আপনি পাস্টটা কেন কনসিডার করা হয়? ইফ ইউ ডোন্ট নো দ্য পাস্ট অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো দ্য প্রেজেন্ট, হাউ ইউ গোনা প্রেডিক্ট অ্যাবাউট দ্য ফিউচার? পাস্ট থেকে কিন্তু অনেক কিছু জানার আছে। তাই ওই কমিটমেন্টটা, রাজনীতিটা হচ্ছে, আমি বলেছি ডিপ্লোমেসি থাকবে, কিন্তু কমিটমেন্ট ব্রেক করা যাবে না।
এটাই তো রাজনীতির একটা নির্বাচন পূর্বশর্ত। ফেব্রুয়ারিতে দেখছেন? আমার মনে হয় যে ইফ থিংস আর গোয়িং ওয়েল, নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে না হওয়ার আমি কোনো কারণ দেখছি না। এই যে জুলাই সনদ সামনে, সেটা তো অনৈক্য- সেটা কাজ চলছে, সেটা হবে, এবং জুলাই সনদটা তো আসলে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করবে সেটা আমার মনে হচ্ছে না। কারণ এটা আমরা যেটা প্রেডিক্ট করছি, দেশের একটা রোড ম্যাপ, যে নির্বাচন পরবর্তী, নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচন পরবর্তী জুলাই সনদের দেশটা ভিতরে কিভাবে এই যে এগিয়ে এখন যে যাবে। সংস্কার কমিশনের মধ্যে যে আলোচনা চলছে, ঐক্যমত্য কমিশন, সেই বিষয়গুলো ইনক্লুড থাকবে বলা হচ্ছে। হ্যাঁ, এটা আমরা সেই বলা জায়গায় হচ্ছে। ঐক্যবদ্ধ হওয়া এবং জুলাই সনদটা ঠিকঠাক মতো হওয়া হয়ে গেলে অনেকে বলছেন যে বাধা দেখছেন না কোনো কিছু। হ্যাঁ, জুলাই সনদটা যখন আসলে ডিক্লেয়ার হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, তখন তো ব্যাপারগুলো আমাদের কাছে ক্রিস্টাল হয়ে যাবে। আমরা বুঝেই যাব হোয়াট ইজ গোয়িং অন আফটার দ্যাট, আফটার ইলেকশনে কি হচ্ছে, ইলেকশনটা কিভাবে হচ্ছে, এবং আফটার ইলেকশন কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একদম ক্রিস্টাল হয়ে যাবে। তার আগে শুধু আমরা প্রেডিক্টিং করছি। সিদ্দিকুর রহমান খান, কোনো শঙ্কা আছে? না, আমি ব্যক্তিগতভাবে কোনো শঙ্কার জায়গা দেখছি না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং লন্ডন বৈঠকের পর আমাদের জাতির সামনে যে একটা আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখান থেকে বিএনপিও সরে যাবে না। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারও সরবে না, জামাত এবং এনসিপি? অন্য রাজনৈতিক দলগুলো মানে বাস্তবতা বিবেচনা করে, কেন কোনো কারণ নেই এখান থেকে সরা। আমাদের আমির তো বলেছে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের নির্বাচনের জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো সময়, এবং সেইখানে তারা এখান থেকে, আর ফেব্রুয়ারি থেকে এপ্রিলে গেলে এই 1-1.5 মাসে, রমজান মাসে আমাদের বাংলাদেশের কি ইতিবাচক অর্জন হয়ে যাবে আমরা জানি না। ফলে সেইখানে এটা উপলব্ধি করেছেন সরকার প্রধান আমাদের, তিনি উপলব্ধি করেছেন, এবং সেই কারণেই তিনি এই জায়গাটাই এসেছেন। আমি মনে করি জামাতে ইসলামীও বিদ্যমান বাস্তবতায় তারাও প্রকৃত সত্যটা, মানে প্রকৃত প্রয়োজনটা তারাও উপলব্ধি করবেন। এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারাও এটি উপলব্ধি করবেন, এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষ যাদেরকে বেছে নেবে তাদের ভবিষ্যৎ সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করার জন্য, তাদের নেতৃত্বে দেশটা ভালো চলবে, এটাই আমরা চাই। সিদ্দিকুর রহমান খান, ডক্টর তৌফিকুল ইসলাম মিত্তল, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের RICLSTL জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।